کار آمریکا کار رژیم غاصب و جعلی صهیونیستی একদিকে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধংদেহী হুমকি, অন্যদিকে প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা তেহরান। এই আগুনে পুড়ে নিঃশেষ হতে নয়, বরং ধ্বংসস্তূপ ভেদ করে রূপকথার ফিনিক্সের মতো উঠে দাঁড়াতে চায় আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। রিসেন্টলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির একটি নতুন বিস্তৃত তালিকা উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে আমেরিকা আবারও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতা করার দিকে ঠেলে দিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুসারে প্রস্তাবগুলোতে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র স্থাপনগুলোর নতুন করে বিমান হামলা, এমনকি ইরানি ভূখণ্ডের ভেতরে গোপনে সেনা হামলার বিষয়টাও অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন নৌবহর। কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? নতুন নৌবহরটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নাকি এই বক্তব্য দিয়েছেন। তো তিনি বলছেন যে উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো কূটনীতি, আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন, অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। রিসেন্টলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির একটি নতুন বিস্তৃত তালিকা উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে আমেরিকা আবারও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতা করার দিকে ঠেলে দিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুসারে প্রস্তাবগুলোতে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র স্থাপনগুলোর নতুন করে বিমান হামলা, এমনকি ইরানি ভূখণ্ডের ভেতরে গোপনে সেনা হামলার বিষয়টাও অন্তর্ভুক্ত রয়েছে। সমালোচকরা বলছেন এই পদক্ষেপগুলি কূটনীতির চেয়ে শক্তি এবং শাসন পরিবর্তনের উচ্চ আকাঙ্ক্ষার উপর ওয়াশিংটনের যে অভ্যাসগত নির্ভরতা তার প্রতিফলন করেছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন এই বিকল্পগুলি ট্রাম্প কয়েক সপ্তাহ আগেই ভেবেছিলেন তার থেকে অনেক বেশি হুমকিপূর্ণ, এবং তিনি ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের প্রতিক্রিয়া জানাতে মানবাধিকারের অজুহাত হিসাবে ব্যবহার করে প্রকাশ্যে সামরিক পদক্ষেপের কথা বলেছিলেন। এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করতে বদ্ধপরিকর। ইস্যুটিকে কেন্দ্র করে তাদের সামরিক বাহিনী কয়েক দফায় ভিন্ন ভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আর এই সকল কিছুর মাঝেই সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তুরস্ক। তুরস্ক এমন একটি পক্ষ এবং এমন একটি ভৌগোলিক স্থানে স্ট্র্যাটেজিক ভাবে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দাবার চাল হতেই চলেছে এই তুরস্ক। দেখুন, ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের যে কোনো সামরিক ঘাঁটি, সেটা জর্ডান হোক, সংযুক্ত আরব আমিরাত হোক, সৌদি আরব হোক, কাতার হোক কিংবা কুয়েত হোক, যে কোনো সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা করলে ইরানের জন্য তার পাল্টা জবাব দেওয়া সহজ, কারণ সেখানে হামলা করাটা তাদের জন্য একটা অতি সাধারণ ব্যাপার। তবে যদি তুরস্কের ভেতর যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেখান থেকে হামলা করা হয় এবং সেখান থেকে ধারাবাহিকভাবে তার মিশনগুলো পরিচালনা করে যুক্তরাষ্ট্র, তাহলে ইরানের জন্য পাল্টা জবাব দেওয়া একটি কঠিন ডিসিশন। বিশেষ করে অনেকটা বিশ্বযুদ্ধ করবে কিনা বা ইরানের পক্ষে বিশ্বযুদ্ধে দাঁড়িয়ে থাকবে, এই সকল বিষয়ে চিন্তা করতে হবে। তুরস্ক ন্যাটোর একটি নিয়মিত সদস্য দেশ এবং তুরস্কের ভূখণ্ডের ভিতর যে কোনো ধরনের হামলা ন্যাটোর যে আর্টিকেল 5 রয়েছে সেটা যুক্তরাষ্ট্রকে অ্যাক্টিভ করতে সহযোগিতা করবে। সেক্ষেত্রে এই ইউরোপের দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এখন যদি কোনো ধরনের তাদের মত নাও থাকে, যখন ন্যাটোর 5ম অনুচ্ছেদ অ্যাক্টিভ হয়ে যাবে তারা বাধ্য হবে ইরানের বিরুদ্ধে হামলা করতে। আর তখন কিন্তু সমীকরণটা পাল্টে যাবে। বলতে গেলে পুরো পৃথিবীর অর্ধেক শক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে হামলা করবে। সুতরাং তুরস্কর সিদ্ধান্ত, তুরস্কের ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ নতুন এই জটিলতার ক্ষেত্রে। পূর্বে যখন ইরানে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণটা হয়েছিল কাতারের আল উদেদ ঘাঁটি থেকে বা অন্যান্য ঘাঁটির সম্পৃক্ততারও কিন্তু খবর পাওয়া যায়, যার জন্য ওই সময় হামলার পূর্বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জরুরি ভিত্তিতে উপসাগরীয় দেশগুলো সফর করেছিলেন। তবে এইবারকার বিষয় ভিন্ন। চীনের গোয়েন্দা সংস্থার পরিষ্কার রিপোর্ট রয়েছে এবং ইরানের পক্ষ থেকেও ইন্টারনাল গোয়েন্দা সংস্থার শক্তিশালী রিপোর্ট রয়েছে। এইবার হামলা হওয়ার সম্ভাবনা বেশি তুরস্কের ঘাঁটি ব্যবহার করে, যার জন্য তুরস্কের মতো একটি মুসলিম দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, এমন একটি দেশের সঙ্গে যাতে সংঘাত এবং পরিস্থিতি খারাপ পর্যায়ে না যায় তার জন্য জরুরি ভিত্তিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোনাক আঘারচি তুরস্ক সফর করেছেন। এবং তুরস্কের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ফিদান, এবং তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করা হয়েছে। দেখুন, যেহেতু তুরস্ক প্রতিবেশী দেশ এবং তুরস্কে এই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এবং ব্যাপক প্রস্তুতি চলছে, এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ইরান তার অবস্থান তুরস্কের কাছে পরিষ্কার করেছে যে যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা হয়, তাহলে ইরান তার পরমাণু স্থাপনা, সরকারি
গুরুত্বপূর্ণ ভবন, এমনকি তার গুরুত্বপূর্ণ নেতাদের রক্ষা করার জন্য কি করতে পারে। এখন এই সকল বিষয়টাই নির্ভর করছে তুরস্কের উপর। তুরস্ক এই সংঘাত এড়ানোর জন্য নিজেকে কতটুকু দূরে রাখবে বা যুক্তরাষ্ট্রকে কতটুকু বাধাগ্রস্ত করতে পারবে এই ঘাঁটিগুলো ব্যবহার করার জন্য। যদিও আইনত এই জায়গায় তুরস্কের কোনো ধরনের কিন্তু যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার সুযোগ কম, কারণ এখানে পরিষ্কারভাবে যখন ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে উল্লেখ রয়েছে যে যুক্তরাষ্ট্র চাইলে তার স্বার্থে এই ঘাঁটিগুলোকে ব্যবহার করতে পারবে। যদিও সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, তুরস্ক এখন আগের তুলনায় অত্যন্ত শক্তিশালী। তুরস্ক তার নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের এখন ক্ষমতা রাখে, যেটা হয়তো আজ থেকে 50 বছর পূর্বে বা 60 বছর পূর্বে ছিল না। তবে প্রশ্ন হলো যে তুরস্ক তার এই শক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ করবে, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আতত করে তার সর্বোচ্চ ফায়দা নেওয়ার চেষ্টা করবে। অতীত ইতিহাসেও কিন্তু এমনটা দেখা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম আল মাইদান এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে তুরস্ক অফার করেছে তাদের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা করতে, যেখানে ইরানের পক্ষ থেকে বলতে পারেন কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে এই আলোচনায় তারা বসতে রাজি রয়েছে। যেখানে তুরস্কের পক্ষ থেকেও স্ট্যান্ড রয়েছে যে যদি আমাদের ঘাঁটি থেকে হামলার বিষয়টা বন্ধ করার জন্য কোনো কার্যকর সিদ্ধান্ত তুরস্ক নিতে চায় তাহলে অবশ্যই আলোচনায় বসতে হবে। আমি আগেই বলেছি যে আইনি বাধ্যবাধকতা রয়েছে যে এই ঘাঁটিগুলো কতটুকু বাধা দিতে পারে তুরস্ক এই ইস্যুটিকে কেন্দ্র করে। এখন বিষয় হলো যে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে যখনই কোনো দেশ আলোচনায় বসেছে তখনই কিন্তু এই সুযোগে এই যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে। এর পূর্বে অতীত ইতিহাস বলে যে ওমানের মধ্যস্থতায় যখন এই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে উইটকফের অধীনে আলোচনায় বসেছিল, আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওমানে আলোচনা হয়েছে ইতালির ভেতর। আলোচনার মধ্যেই কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র আক্রমণ করে ফেলে। এর পূর্বে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যস্থতাও করেছিল এই তুরস্ক, যেখানে দুই পক্ষকেই আবার সামরিক শক্তি দেওয়ার অভিযোগ রয়েছে তুরস্কের। মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের ভূমিকা সব সময় প্রশ্নবিদ্ধ। এখন দেখার বিষয় যে ইরান এই চূড়ান্ত মধ্যস্থতার যে আলোচনা রয়েছে সেখানে যোগ দেয় কিনা, কারণ আলোচনার মধ্যে হামলা হবে এই ঝুঁকিও কিন্তু আছে। দেখুন, একদিকে তুরস্ক যখন ইরানকে মধ্যস্থতার কথা বলছে এবং বলছে আলাপ আলোচনার, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রস্তুতি থেমে নেই। যুক্তরাষ্ট্র তার যে সামরিক প্রস্তুতি সেটা আরো তীব্র করেছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ডেস্ট্রয়ার আধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে রেড সির উপকূলের কাছে ইসরায়েলের যে বন্দর রয়েছে ইলাত বন্দর, সেখানে এসে নোঙর করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি থেকে শুরু করে অন্যান্য সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। এবং যুক্তরাষ্ট্র অলরেডি দক্ষিণ চীন সাগর থেকে তাদের যে আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ রয়েছে এবং বিমানবাহী রণতরীর পুরো ইউনিটকে তারা ডেকে পাঠিয়েছে। এছাড়াও ভেনেজুয়েলার উপকূল থেকে তাদের যে HW বুশ যে বিমানবাহী রণতরী রয়েছে পুরো সেটআপকে ডেকে পাঠানো হয়েছে, যা বর্তমানে ভারত মহাসাগরের কাছাকাছি পৌঁছে গেছে এমনটা শোনা যায়। আর এরপরই কিন্তু অতিরিক্ত শক্তি হিসাবে এই যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারকে সরাসরি এই ইসরায়েলের যে ইলাত বন্দর রয়েছে তার কাছাকাছি উপস্থিত করা হলো। মানে যুক্তরাষ্ট্র যদিও আলাপ আলোচনার কথা বলছে, তবে তাদের সামরিক প্রস্তুতির কোনো ধরনের ঘাটতি তারা রাখছে না। দিন দিন সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং কথিত আলোচনার মধ্যেই অতর্কিত হামলা করার জন্য যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখন দেখার বিষয় এই জটিল সমীকরণগুলোতে ইরান আসলে মূল যে শক্তিশালী সংঘাত সেটা কতটুকু এড়াতে পারে। আমরা যখন মুসলিমরা আলুর মধ্যে আল্লাহর নাম, গরুর গোশতে আল্লাহর নাম, প্রকৃতির মধ্যে আল্লাহর নামের ছবি দেখি, আমরা এগুলো নিয়ে খুব অনুপ্রাণিত হই, এগুলোতে ব্যস্ত থাকি আর প্রমাণ করার চেষ্টা করি উপরে আল্লাহ আছেন। ভাই, আল্লাহ এমনিতে আছেন। তবে আজকের দিনে এসে আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি বা যাই ব্যবহার করছি, এগুলো পশ্চিমা প্রযুক্তি, নজরদারি থেকে শুরু করে সবকিছু তাদের প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করছি। তো এর বিপরীতে আমরা কি আসলে কোনো কিছু তৈরি করতে পারছি? আজকে এই পশ্চিমা মিডিয়াগুলা বা এই প্ল্যাটফর্মগুলা সিদ্ধান্ত নেয় কে বলবে কে বলবে না, কে কতটুকু বলবে, কাকে কিভাবে থামাইতে হবে, নানা স্ট্যান্ডার্ডিটি তারা ক্রিয়েট করে। আবার পশ্চিমা গণমাধ্যমগুলো তারা চিহ্নিত করে যে আসলে আপনার বাস্তবে কি হচ্ছে আর কাল্পনিক জগতে কি হচ্ছে। কোন একটা দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে সেই দেশের কোনো মানুষকে নোবেল দিয়া বড় বানানো, আবার ধরেন তাকে সন্ত্রাসী বানানো, সবকিছু পশ্চিমা মিডিয়ার খেলা, কারণ বিশ্ব তাদের কন্ট্রোলে। আর এগুলোতে হয় কি, বিভিন্ন দেশের সরকার পতন থেকে জনগণকে নানানভাবে ডিপ স্টেট নানান ভূমিকা রাখে। আর ডিপ স্টেট মানে শুধু ওই দেশের মধ্যে থাকা তাদের এজেন্ট কাজ করে তা না, এটা সারা পৃথিবীব্যাপী তাদের যে গণমাধ্যম, মিডিয়ার শক্তি, কূটনৈতিক শক্তি সবকিছুকে ব্যবহার করে। হঠাৎ করে গতকালকে আমরা দেখলাম যে একটা নিউজ আমি দিয়েছিলাম যে আপনার ইরানের যিনি সর্বোচ্চ নেতা বা ইরানের প্রেসিডেন্ট তারা পালিয়ে গেছেন। এর পরপরই আপনি দেখেন ধারাবাহিক ন্যারেটিভের পার্ট 2 হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ফেরার জন্য ইরান এখন প্রস্তুত রয়েছে। জানিয়েছে কে? আপনার পশ্চিমা গণমাধ্যম যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নাকি এই বক্তব্য দিয়েছেন। তো তিনি বলছেন যে উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো কূটনীতি, আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। অর্থাৎ নিউজগুলো এমন ভাবে দেয় যেন আপনার বিশ্বাস হয়।
এখন যদি বলে যে ইরান যুদ্ধ চায় না, ইরান আমেরিকার সাথে কথাবার্তা বলতে চায়, তো এই বিষয়টার মাধ্যমে কি বোঝানো হবে? যে মানুষ বিশ্বাস করবে যে এটাও তো মিথ্যা নিউজ। তো এটাকে একটু সত্যের মিশ্রণে তৈরি করার জন্য আরাকজি সাহেবের বক্তব্য আইনা একটা অংশ সঠিক রাখছে, কিন্তু ইরানের কোনো গণমাধ্যমে এই ধরনের নিউজ প্রকাশ করেনি, বা ইরানের নিউজগুলো যারা প্রকাশ করে তেমন কোনো বক্তব্য আমি কোথাও খুঁজে পেলাম না। তুরস্কে অবস্থানকালে এক বক্তব্যে ইরানের শীর্ষ একজন কূটনীতিক নাকি বলেছেন যে কোনো আলোচনার ভিত্তি হবে ন্যায় এবং আইনের শাসনে। চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না। অর্থাৎ বাংলা কথায় যদি বলতে চাই, মানে ইরান পোতাই গেছে, ইরান আলোচনার জন্য এক ধরনের মানসিকভাবে প্রস্তুত। মানে ন্যারেটিভটা আপনি বিষয়টা যদি বুঝতে পারেন যে সিস্টেমটা কিভাবে আছে। এখন এই বক্তব্য দিলে যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, যারা কি বলা হয় যে ফর্ম পূরণ করলেন বীররা, যে কোনো মূল্যে ইরানকে বাঁচাবেন, তো সবার একটা মানসিক ধাক্কা পড়ে না যে দেখো আমরা কি করতেছি আর আমাদের নেতারা বসে কি করতেছে। কারণ যে কোনো একটা রেভলিউশন অথবা যুদ্ধ, এটা একটা ব্লাড কানেক্টেড ইস্যু। একবার এই উত্তেজনা কমে গেলে আপনি এই মানুষটাকে আর দ্বিতীয়বার তার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর বলা হচ্ছে যখন যে কোনো মুহূর্তে আমেরিকা হামলা চালাইতে পারে, ঠিক শেষ মুহূর্তে এসে ইরান এই ধরনের আলোচনা করতে রাজি বা প্রস্তুত তুরস্কের মাধ্যমে এই বার্তা দিচ্ছেন। তো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সে হচ্ছে এখানে এজেন্ট, অর্থাৎ তুরস্ককে আমেরিকা একটা দায়িত্ব দিয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কনফ্লিক্ট, সমস্যা, নোট অফ ডিসেন্ট আছে, এই বিষয়গুলোকে যেন তুরস্ক সলিউশন করে কূটনীতির মাধ্যমে। এখন ইরানের বিপরীতে আমেরিকা আসলে কি চায়? এদের চাওয়া একটাই, যে পারমাণবিক কর্মসূচি তোমরা বন্ধ করে দাও, দিয়া ভাই আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক করো। সেই ইসলামিক স্টেটের আগে যে রাজা পেহালভি ছিলেন, তার যে যুগ ছিল, তখন আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ ভালো সম্পর্ক ছিল, যুদ্ধ বিমান গিফট দিছে, অনেক কিছু কিন্তু ওই সময় সম্পর্ক ছিল। কিন্তু যখন ইসলামী প্রজাতন্ত্র বা আজকের ইরান যারা চালায় সর্বোচ্চ নেতারা, তারা যখন ইরানের শাসনভার গ্রহণ করলো, তখন থেকে তারা ইরানকে আজকের দিনে এই সামরিক শক্তিতে, মহাকাশ শক্তিতে, ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা নতুনত্ব কিন্তু আনতে যাচ্ছে, যে ফেসবুক, গুগল টুগল এগুলোর বাহিরে ইরান তাদের নিজস্ব একটা অপশন তৈরি করতে যাচ্ছে, যেটা সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইরান করতে যাচ্ছে। তো সেই প্ল্যাটফর্ম ব্যবহার করলে আমরাও মন খুইলা কথা বলতে পারবো। এখন যেমন কত শব্দগত ইস্যু আছে, আমি হয়তো মন খুইলা কথা বলতে পারি না। তো আমাদের মুসলিমদের আসলে যে জায়গাতে শক্তিশালী হওয়া দরকার, ওই জায়গায় না হইয়া আমরা ধরেন কথায় কথায় জিহাদ, এক মুসলমানের মাথায় আরেক মুসলমানের বাড়ি। বাংলাদেশে দেখেন এতগুলো ইসলামিক দল, বিএনপিরে মারতেছি আমরা, জামাত ইসলাম, জামাতের মারতেছি বিএনপি, সব তো মুসলিম। ইসলামী আন্দোলনে মারতেছি জামাত, জামাতের মারতেছি ইসলামী আন্দোলন, আওয়ামী লীগের মারতেছি জামাত, মানে সবাই কিন্তু আমরাই। কিসের ইসলাম, কিসের কি? দুই ভাই একসাথে ঘরে মিলে থাকতে পারি না, আর আপনি আসছেন পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করবেন। এদের কূটনীতির নখের যোগ্য কিনা আমরা আজ পর্যন্ত আসলেই হই নাই।